হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকে অনেক 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 দিন পরে তোমাদের সঙ্গে লাইভে দেখা হলো। সম্ভবত 2018 সালে সর্বপ্রথমবারের মতো লাইভে আসলাম আজকে আমি। তোমাদেরকে আমি অনেক বেশি মিস করেছি, এই লাইভ ক্লাস নিয়ে অনেক বেশি মিস করেছি। পার্টিকুলারলি আমার লাইভ ক্লাসে যখন ছাত্রছাত্রী রয়েছে তোমাদেরকে আরো বেশি মিস করেছি। তোমরা কেমন আছো? তোমরা কমেন্ট একটু জানাতে শুরু করো। তোমাদের সাথে অনেকদিন হাই হ্যালো হয় না, তাই কমেন্ট সেকশনে একটু হাই হ্যালোটাও হয়ে যাক। 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে আজকে এসএসসির বন্ধুদের জন্য একটা ছোট্ট জিনিস নিয়ে আসতে চাচ্ছিলাম। আজকে আসলে ফিজিক্স ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের ভাইয়া ফিজিক্স টিচার আজকে এসে উপস্থিত হতে পারেননি একটি বিশেষ কারণে। তাই কারণে আমি চিন্তা করলাম যে যেহেতু একটা ছোট্ট গ্যাপ আছে, তোমাদের সঙ্গে একটু হাই হ্যালো করে নেওয়া যায়। আমি জানি এসএসসির খুব অল্প সময় বাকি রয়েছে, তাই অনেক বেশি কিছু নিয়ে আলোচনা করব না, অল্প দু একটা খুঁটিনাটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। ইংরেজির খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, প্রোনাউন এবং আর্টিকেল। এই দুইটা টপিকে আমাদের 10 মিনিট স্কুলের যে ফেসবুক পেজ রয়েছে এবং যে ইউটিউব চ্যানেল রয়েছে, উভয়ই কিন্তু পূর্ণাঙ্গ প্লে লিস্ট রয়েছে। তুমি যদি এখনই www.10minuteschool.com এ চলে যাও, সেখান থেকে তুমি যদি ইংলিশ রিসোর্স গুলি খুঁজে বের করো, সেখানে কিন্তু প্রোনাউনের উপরে এবং আর্টিকেলের উপরে পূর্ণাঙ্গ প্লে লিস্ট তুমি পাবে। তাই তোমাদেরকে অনুরোধ করছি যে আজকের লাইভ ক্লাসে দেখার সঙ্গে সঙ্গে পড়াটাকে আবারও ঝালিয়ে নেবার জন্য সাথে সাথে চলে যাও 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে এবং এই প্লেলিস্ট গুলি দেখে নাও। তোমরা যেহেতু আমাদের সঙ্গে আগেও ক্লাস করেছো, তোমরা নিশ্চয়ই জানো যে আমার ক্লাসের প্রথম নিয়ম কি। প্রথম নিয়ম হচ্ছে ক্লাসে আসতে হবে এবং এসে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে হবে। আমি দেখে নিতে চাই কারা কারা ক্লাসে ইতিমধ্যে উপস্থিত হয়েছো। সুমাইয়া তাবাসসুম, দীপঙ্কর অধিকারী, নাবিলা, আবু বকর, ফাতেমা অপসরা, সবাই ক্লাসে উপস্থিত হয়েছো। হাই ভাইয়ারা, হাই আপুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক, অনেকদিন পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। শিহাবুস সাকিব আছে, নাফিজ ইমন আছে, অনেকেই আছে আমাদের লাইভ ক্লাসে। আমরা আস্তে আস্তে আমাদের লাইভ ক্লাসে ডিসকাশনে প্রবেশ করব। তোমাদের কাছে সবার আগে যে প্রশ্নটি থাকবে তা হচ্ছে, আমি আজকে তোমাদের লাইভ ক্লাসে যে পোস্টটা দিই, সেই পোস্টে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, তা হচ্ছে হু এবং হুম এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি। মানে হু কোথায় ব্যবহার করা হবে, হুম কোথায় ব্যবহার করা হবে, এইটা আমরা কিভাবে করে বুঝবো। তোমাদের সবার কাছে আমি 30 সেকেন্ড সময় দিয়ে দুটো বাক্য গঠন করতে বলি। একটা হচ্ছে হু দিয়ে একটা বাক্য আমাকে তুমি গঠন করে দেখাও, আর হুম দিয়ে একটা বাক্য গঠন করে দেখাও। যদি তুমি দুটো বাক্য গঠন করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি হু দিয়েও বাক্যটা তৈরি করতে পারলে, হুম দিয়েও তৈরি করতে পারলে, তার মানে তুমি দুটোই জানো। দেখি হু দিয়ে বাক্য কে গঠন করতে পারে এবং হুম দিয়ে বাক্য কে গঠন করতে পারে। আমিন এহসান বলেছে, ভাই আপনাদের সেই লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। শীতকালে না একটু ফ্যান্সি জামা কাপড় পরার সৌভাগ্য হয়, মানে একটু স্যুট টুট পরার সুযোগ হয় আর কি। অফিস থেকে ডাইরেক্ট চলে আসছো, অফিসের জামা কাপড় একটু ফ্যান্সি আছে আজকে। আজমল জিজ্ঞেস করেছে হু আর ইউ। হাই ভাইয়া, আমি সাকিব বিন রশিদ। আমি মাঝে মাঝে ইংরেজি পড়াই, বহুদিন লাইভে আসি না, তাই তোমার সাথে পরিচয় হয় নাই, তাই তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। ও না, সরি, আমাকে জিজ্ঞেস করে নাই, ও আমাকে একটা বাক্য জিজ্ঞেস করছে। ও থ্যাংক ইউ, সরি, আমি হঠাৎ করে প্যারা খেয়েছি। হ্যাঁ, আমাকে টিচার জিজ্ঞেস হু আর ইউ। আচ্ছা, হু আর ইউ, হু ইজ দিস, হুম ডু ইউ ওয়ান্ট, ভেরি গুড। হু আর ইউ, হুম ডু ইউ লাভ, ভেরি গুড। আচ্ছা, পার্থক্যটা কেউ বলতে পারবা যে কেন হু আর হু এর মধ্যে পার্থক্য আলাদা হচ্ছে? একটা কমন পার্থক্য হচ্ছে যে বেশিরভাগ সময় হু যে কথাটা থাকে সেটা ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে, তাই হু কে বলা হয় সাবজেক্ট প্রোনাউন। হু একটি সাবজেক্ট প্রোনাউন এবং হুম একটি অবজেক্ট প্রোনাউন। একটু ভেঙে বলি, হু বাক্যের সেই ভদ্রলোকটি হবে যেই ভদ্রলোক নিজে কাজটি করছেন, অর্থাৎ কে করছে। যদি বলি যে কে করছে, তার উত্তরে হবে কে। আয়মান করছে, সাদিক করছে, সাদমান করছে, আমিও আছি ক্লাস, আয়মানও করছে। এনিওয়ে, ইতিমধ্যে 500 ভিউয়ার্স আমরা স্পর্শ করেছি। এই যে আয়মান একটু ঢুকে চলে আসলো, এই তারাতে মনে হয় 1000 হয়ে যাবে। শেয়ার করো। আজকে আয়মান ভাইও স্যুট পরে আসছে, আমরা ক্লাসের শেষ নাগাদ পাশাপাশি দাঁড়ায় স্যুট পরে একটা ছবি তুলবো। হ্যাঁ, একটা স্যুট ব্রাদার্স হয়ে যাবো আমরা। সো হু আমরা ব্যবহার করব যখন বাক্যে এই ভদ্রলোক কিছু একটা করছে, তিনি বাক্যের সাবজেক্ট। হু ডিড দিস, তার মানে এর উত্তরটা কি হবে? আয়মান ডিড দিস। আয়মান যদি এই বাক্যের সাবজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে হুও কিন্তু বাক্যের সাবজেক্ট। হু কথাটি শুধুমাত্র সাবজেক্ট আকারে ব্যবহৃত হয়। হুম কথাটি ব্যবহৃত হয় হচ্ছে
অবজেক্ট হিসেবে। তুমি কাকে চাও, এখানটাতে তুমি যাকে চাও সে কিন্তু বাক্যে কিছু করছে না। হুম ডু ইউ ওয়ান্ট, এইখানটাতে এই হুম, ধরো আমি বললাম আই ওয়ান্ট আয়মান, সেই ক্ষেত্রে আয়মান কিন্তু বাক্যে কিছু করছে না। আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, আয়মান কিন্তু বাক্যের অবজেক্ট। সেখানটাতে এই হুমটাও সেক্ষেত্রে অবজেক্ট প্রনাউন হয়ে যাবে। সেক্ষেত্রে হুম ডু ইউ ওয়ান্ট, এই বাক্যটিতে হুম কথাটির কিন্তু কোন সাবজেক্ট চরিত্র নেই, এটি সম্পূর্ণ অবজেক্ট চরিত্র, তাই এটি এখানটাতে অবজেক্ট প্রনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরেকটু কঠিন প্রশ্ন তোমাদেরকে করি, এইবার বাক্য গঠন করে দেখাও হু এভার এবং হুম এভার দিয়ে। এটা কিন্তু আরেকটু জটিল হয়ে গেল। এই জটিল জায়গাটাতে আমি একটা সাজেশন দিতে চাই। Yes. তো আমিও ইংলিশে ইনস্ট্রাক্টর। ও মাই গড, কম্পিটিশন। আমি দেখাতে চাই শুভ, এটা আমার মনে হয় আরো একটু সহজ করে দেওয়া যায়। শিওর। আমার টিচার আমাকে শিখিয়েছিল বেসিক্যালি হু রিপ্লেস করে হি কে, আর হুম রিপ্লেস করে হিমকে। হিমকে। নাইস, রাইট? সো হু হিয়ের রিপ্লেসমেন্ট আর হুম হিমের রিপ্লেসমেন্ট। তো কখনো যদি মনে হয় যে আমরা বুঝতে পারছি না যে কোথাও হু হবে না হুম হবে, খুবই সহজ একটা উপায়, ওখানে হি বসিয়ে দাও। হি বসিয়ে যদি দেখা যায় যে সেন্টেন্সটি কারেক্ট, তার মানে হু হওয়ার কথা। রাইট। আর হি বসে যদি দেখা যায় সেন্টেন্সটা ইনকারেক্ট, তার মানে হুম হওয়ার কথা। খুব সহজ ভাবে হু হুমের ঝামেলায় না গিয়ে হি বসিয়ে দাও, হলে হু, না হলে হুম। হুম, রাইট। ইজি। সো হু ডিড দিস, হি ডিড দিস। এক্স্যাক্টলি। হুম ডু ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট হিম। ব্রিলিয়ান্ট। আয়মান ভাইয়ের জন্য সবাই একটা করতালি দিয়ে দাও, বিকজ ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট হেল্প। থ্যাংক ইউ সো মাচ আয়মান ফর শেয়ারিং ইউর গ্রেট নলেজ উইথ আস। আচ্ছা, নেক্সট যে জিনিসটা তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম তা হচ্ছে হু এভার এবং হুম এভার। এসকে সীমান্ত একটু অফেন্সিভ কমেন্ট করছে। এসকে সীমান্ত কমেন্ট করা ঠিক হচ্ছে না। হু ইজ দিস বয়, হুম ডু ইউ ওয়ান্ট। আমি কিন্তু হু এভার এবং হুম এভার জানতে চাচ্ছিলাম। আই লাভ দেম হু আর ইনভলভড টু 10 মিনিট স্কুল। হু ইজ দিস, হুম আর ইউ টকিং অ্যাবাউট। হ্যাঁ, আচ্ছা, আরেকটু জটিল জায়গায় যদি যাই, সেক্ষেত্রে হু এভার এবং হুম এভারের মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে। এইখানটাতেও পার্থক্যটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে। হুএভার কথাটার মানে হচ্ছে, হুএভার এই কথাটার মানে হচ্ছে যে ই, অর্থাৎ যেই করুক না কেন তাকে আমরা ডট ডট ডট। আর এখানটাতে হুমএভার, এই হুমএভার কথাটার মানে হচ্ছে যাকেই। আবারও কিন্তু বাক্যের সাবজেক্ট হচ্ছে এই ভদ্রলোক এবং বাক্যের অবজেক্ট হচ্ছে এই ভদ্রলোক, কিন্তু কে করেছে বা কাকে করা হচ্ছে আমরা সেটা জানি না। সেই কারণটাতে যেই করুক না কেন, যাকেই করুক না কেন, এরকম একটা এক্সপ্রেশন আমরা দেবার চেষ্টা করছি। হ্যাঁ, আমি কিন্তু আবার তোমাদের কাছ থেকে বাক্যের উত্তর জানতে চাচ্ছিলাম যে হু এভার দিয়ে একটা বাক্য গঠন করে দেখাও, হুম এভার দিয়ে একটা বাক্য গঠন করে দেখাও, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। আমি তোমাদেরকে হু এভারের বাক্যটা গঠন করে দেখাই। ফর এক্সাম্পল, শিক্ষক ক্লাসে বলছেন যে যেই অপরাধ করে থাকো না কেন শাস্তি পাবে। যেই অপরাধ করে থাকো না কেন শাস্তি পাবে। Whoever has committed the crime will be punished. যেই অপরাধ করে থাকুক না কেন সে অবশ্যই শাস্তি পাবে। সেই কারণটাতে এখানটাতে বাক্যের সাবজেক্ট ছিল হুএভার, সেখানটাতে আমরা হুএভারের জায়গায় ব্যবহার করছি যেই, অর্থাৎ যেহেতু যে কাজটি করেছে সে কিন্তু বাক্যের সাবজেক্ট, তাই এখানটাতে আমরা ব্যবহার করছি হুএভার। যদি এখানটাতে যদি একটা অবজেক্ট থাকতো সেখানটাতে আমাদের ব্যবহার করতে হতো হুমএভার। এখন দেখি হুমএভার নিয়ে কেউ বাক্য গঠন করতে পেরেছে কিনা। সিফাত রহমান বলছে হুমএভার অনির্দিষ্ট কিছু নির্দেশ করে। আমার মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে, অনেকক্ষণ ক্যামেরা আসলে গুড় গুড় করছে। এখানে স্পেশাল নলেজ আছে। আমার আরো একটা জিনিস মনে পড়ে গেল যে শুভ যখনই ক্লাস নেয়, শুভর ক্লাস আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখি যে ওয়াও এত সুন্দর ক্লাস নিচ্ছে। খালি যখনই শুভ হাতের লেখাটা লিখে তখন কাজ ভেঙে যায়, এ কি। তো অনেকে আবার বলে যে হ্যান্ড রাইটিং এর জন্য কি করা যায়। তো আমি ভাবলাম যে আমরা একটা লাইভ অ্যাডভার্টাইজমেন্ট করি। আমরা সবাই কমেন্টে অ্যাডভার্টাইজমেন্ট করি না, একটা লাইভ অ্যাডভার্টাইজমেন্ট। এই হাতের লেখাটা যদি তোমার খারাপ লেগে থাকে
এবং তুমি যদি চাও তোমার হাতের লেখা এর থেকে বেটার হোক, তাহলে আমাদের ব্লগটি এখনই পড়ে ফেলো। আমাদের হাতের লেখা নিয়ে চমৎকার একটা ব্লগ আছে, কিভাবে করে হাতের লেখা ঠিক করতে পারবে। আমার মতো বুড়া বয়স পর্যন্ত খারাপ হাতের লেখা নিয়ে বেঁচে থেকো না, হাতের লেখাটা একটু বেটার করার চেষ্টা করো। যেটা বলছিলাম সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করছি তখন হুএভার ব্যবহার করতে হবে। এইবার যদি টিচার বলে যে তুমি যাকেই কাজটি দাও সে কাজটি করতে পারবে, সেক্ষেত্রে তুমি কি বলছো? যাকেই। তখন তোমাকে ব্যবহার করতে হুমএভার। কিভাবে লিখবো আমরা? whomever you give the task will be able to do it. তার মানে কি দাঁড়াচ্ছে? যে এইখানটাতে কিন্তু যাকেই অর্থে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এই বাক্যে এই ভদ্রলোক এখনো কোনো কাজ করছেন না, তিনি বাক্যের অবজেক্ট। তাই অবজেক্ট হিসেবে যখন ব্যবহার করব তখন হয়ে যাবে হুমএভার, আর যখন আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন হয়ে যাবে হুএভার। আসলে আমরা হি এবং হিম এর পার্থক্যটা যত সহজভাবে বুঝি, হু এবং হুমের পার্থক্যটা অত সহজভাবে বুঝতে চাই না, অথচ পার্থক্যটা কিন্তু সেম। হি যেমন সাবজেক্ট, হিম যেমন অবজেক্ট, একইভাবে হু ও সাবজেক্ট, হুম ও অবজেক্ট, হুএভারও সাবজেক্ট, হুমএভারও অবজেক্ট। এইবার আসো আমরা তুলনা করি কিছু। আমরা যখনই এই কাজগুলি করতে যাই আমাদের তুলনা করতে গিয়ে কিন্তু সমস্যা লাগে। কিরকম? ধরো তোমরা সবাই একটা ট্রান্সলেশন আমাকে করে দেখাবে। এখন আমি যদি তোমাকে বলি যে আয়মান তার থেকে লম্বা, আয়মান তার থেকে লম্বা, এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে? আয়মান তার থেকে লম্বা, এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন তোমরা আমাকে একটু করে দেখাও। হাসান বলেছে ভাইয়ার ইংলিশ হ্যান্ডরাইটিং ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ হাসান, তুমি আমার হ্যান্ডরাইটিংটা বুঝতে পারছো ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাপ্রিশিয়েটেড ফিল করছি। আসলে এখন টাইপিং করার যুগ চলে আসছে তো অনেক লেখা হয় না, বাট স্টিল আমি বিশ্বাস করি তোমাদের এখনো শেখার অনেক সময় আছে, তাই তোমাদের হ্যান্ডরাইটিংটা বেটার করা উচিত। ইফতেখার বলছে আয়মান ইজ টলার দেন হিম। কাজী পূর্বর যে উত্তরটা এটা কিন্তু বেটার, এটা আরো বেশি কারেক্ট। আয়মান ইজ টলার দেন হি ইজ, এইটা দেখানোর জন্য তোমাদেরকে আসলে দেখাতে চাচ্ছিলাম। আয়মান ইজ টলার দেন হি ইজ। আমরা এই ইজটাকে ইউজুয়ালি সাইলেন্ট রাখি, অর্থাৎ ইজটা না বললেও চলবে। আয়মান ইজ টলার দেন হি। এখন মজার ব্যাপার হচ্ছে আস্তে আস্তে বলতে বলতে এখানটাতে যদি হিমও ব্যবহার করো তোমাকে হয়তো পুরো নম্বর দিয়ে দেওয়া হবে, কিন্তু পারফেক্ট গ্রামার যদি তুমি ফলো করতে চাও সেক্ষেত্রে কিন্তু হি কথাটাই বেশি প্রযোজ্য হবে। এইখানটাতে এই জিনিসটা কেন হলো সেটা তোমাকে একটু বুঝতে হবে। কারণ এই বাক্যে আমরা হিম ব্যবহার করব না, তার কারণ হচ্ছে বাক্যে এই হিটা কিন্তু অবজেক্ট না, এই বাক্যে সেও কিন্তু সাবজেক্ট। আয়মানও যেমন সাবজেক্ট, সেও কিন্তু সাবজেক্ট। বাক্যে দুটো অংশ রয়েছে, আয়মান ইজ টল, হি ইজ টল। আয়মান ইজ টলার দেন হি ইজ, অর্থাৎ এইখানটাতে দুটো সাবজেক্ট রয়েছে, তাদের মধ্যে কম্প্যারিজন চলছে, তাই আয়মান ইজ টলার দেন হি ইজ। আমরা ইতোমধ্যে ক্লাসের 15 মিনিটের বেশি পার করে ফেলেছি। তোমরা যারা যারা ক্লাসটি এখনো শেয়ার করোনি প্লিজ প্লিজ ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। আয়মান ভাইয়া জাস্ট পাশে অপেক্ষা করছে, আমরা আরো অনেক বিষয় নিয়ে আলাপ করব। প্লিজ ক্লাসটি এই মুহূর্তে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে ফেলো, আরো অনেক ইম্পর্টেন্ট এরিয়া আমরা কভার করব। এন্ড আজকের ক্লাসে যদি আমরা দেখি যে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, রিটায়ারমেন্টে যাওয়া বুড়ো শিক্ষকরা, তার মানে আমি আর শুভ আবার লাইভ ক্লাস দিতে ব্যাক করবো, রাইট? ডেফিনেটলি ডেফিনেটলি, কারণ আমাদের যারা ইয়াং টিচার আছে ওরা বলেন আপনাদের বুড়ো হয়ে গেছেন, এখন আপনারা রিটায়ারমেন্টে যান, আমাদেরকে চান্স দেয় না, হ্যাঁ ক্ষমা দেন। তো আজকে যদি ক্লাসের রেসপন্স ভালো আসে ইনশাআল্লাহ উইল বি ব্যাক। আর স্পেশালি আমরা ইংলিশ নিয়ে আরো লম্বা টাইম ধরে প্ল্যান করে স্ট্রাকচারড ওয়েতে লাইভ ক্লাস নিব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। রাইট। সো সেই কথাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা চলো আরো কিছু কম্প্যারিজন দেখে নিই। আমরা তো সরাসরি দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করলাম না, আয়মান এবং সে। যদি আমি তোমাকে বলি যে আয়মানের কলমটি আমার কলমের থেকে বেশি দামি, সেক্ষেত্রে কি হবে? বাক্যটা হচ্ছে আয়মানের কলমটি আমার কলমের থেকে বেশি দামি। এই বাক্যটি ট্রান্সলেশন তোমরা আমাকে করে দেখাও। আচ্ছা, যতক্ষণে তোমরা চেষ্টা করছো ট্রান্সলেশনটি করবার, আমিও তোমাদের সঙ্গে একটু একটু করে চেষ্টা করবার চেষ্টা করি।
প্রথমত যে জিনিসটা আমরা বুঝতে পারছি তা হচ্ছে আয়মানস পেন হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আয়মানস পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন, এইটার পরে কি হবে, দেন কি হবে, দেন আই হবে, মি হবে, না কি হবে, সেটাই তোমাদের কাছ থেকে আসলে দেখতে চাই। আয়মানস পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন মাইন। ভেরি গুড। মাইন উদ্দিন যে ভুলটা করছে তা হচ্ছে আয়মান পেন ইজ এক্সপেন্সিভ দেন হিম বলছে। একটা জিনিস একটু খেয়াল করো, তোমার মজার একটা জিনিস খেয়াল করো। আমি যদি বলি যে আয়মানস পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন মি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় তোমাকে একটু দেখাই। সেটা হচ্ছে আয়মানের কলমটা আমার থেকেও বেশি দামি। তার মানে আয়মানের কলমের দাম 100 টাকা, আর এই সাকিব বিন রশিদ এর দাম 90 টাকা। হ্যাঁ, ব্যাপারটা তাই দাঁড়ায়। ঠিক আছে, সুতরাং এই যে তুমি মি যদি এখানটাতে লিখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আয়মানের কলমের দাম তো ভাই 100 টাকা, আমার থেকে বেশি তো দাম না। ওর কলমটার দাম আমার কলমের থেকে বেশি। সুতরাং এখানটাতে মি বলা যাবে না, এখানটাতে বলতে হবে মাইন, অর্থাৎ আমারটা। আয়মানের কলমটা আমার কলমটার থেকে বেশি দামি, সেক্ষেত্রে আয়মানস পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন মাইন ব্যবহার করতে হবে। এখানটাতে তুমি যদি আই ব্যবহার করো ভুল হয়ে যাবে, মি ব্যবহার করো ভুল হয়ে যাবে, শুধুমাত্র মাইনই তোমাকে ব্যবহার করতে হবে। আশা করি এই কম্প্যারিজনের জায়গাটা সাবধান থাকবে। প্রোনাউন ব্যবহারের ক্ষেত্রে এইটা কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে যায়। আমরা ওয়ান লাস্ট ট্রান্সলেশন করব কম্প্যারিজন সংক্রান্ত। সেই কম্প্যারিজনটা হচ্ছে, আচ্ছা, মাহাদি হাসান জিজ্ঞেস করেছে মাই কেন হবে না। কারণ তোমাদেরকে বলে দিই, মাই কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মাই পেন, কেমন কলম, মাই পেন, মাই একটা অ্যাডজেক্টিভ। এইখানটাতে যেহেতু তুমি আমারটা বুঝাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে মাইন ব্যবহার করতে হবে। একটা সহজ শর্টকাট হচ্ছে, বাক্যের শেষে যখন এই জিনিসটা ব্যবহৃত হয় তখন মাইন আকারেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। মাই কথাটা সাধারণত বাক্যের শুরুর দিকে আসে, যেমন মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স। হ্যাঁ, ইয়োর পেন ইজ বেটার দ্যান মাইন। অর্থাৎ মাই দিয়ে যখন বাক্যটা যখন শুরু করব তখন মাই ব্যবহার করতে পারবো, বাক্যটা শেষে যখন চলে যাবে জিনিসটা তখন কিন্তু মাইন ব্যবহার করতে হবে। এই বিষয়টা নিয়েও কিন্তু 10 মিনিট স্কুল একটা চমৎকার ভিডিও আছে। এই মুহূর্তে তুমি 10 মিনিট স্কুলের প্রোনাউন সেকশনটাতে চলে যাও, সেখানটাতে মাই এবং মাইন কোথায় কোনটা বসবে সেটার কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা আছে। তাশফিককে অনুরোধ করছি কমেন্ট সেকশনে এখনই প্রোনাউনের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটা একটু পেস্ট করে দাও, যাতে আমাদের বন্ধুরা প্রোনাউনের সেকশনটা এখনই গিয়ে দেখে আসতে পারে। এখনই যেও না, এখন আমার লাইভ ক্লাস চলছে, ক্লাস শেষ করো, ক্লাস শেষে তারপরে এসো। আচ্ছা, আমি কিন্তু প্রায় রিটায়ারমেন্টে চলে যাওয়া একজন টিচার, আমি এখন অনেক বেশি লাইভ ক্লাস নেই না। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কে কে চাও যে আমি রিটায়ারমেন্ট ভেঙে আবারও ক্লাস নিতে আসি। কারণ আমাকে অনেকেই হয়তো মনে করছে যে এই লোক ক্লাস নিচ্ছে কেন, বা অনেকে চিন্তা করছে লোক ক্লাস নেয় না কেন। আমি একটু জানতে চাই যে তোমরা কি আদৌ চাও যে আমি ভবিষ্যতে আরো ক্লাস নেই। আমার কিন্তু অনেক ইচ্ছা করে তোমাদের সাথে আরো ক্লাস নিতে। আচ্ছা, এইবার কম্প্যারিজনের যে লাস্ট প্রশ্নটা তোমাদের কাছে করতে চাই তা হচ্ছে এরকম, আয়মানের গাড়ির গতি আমার গাড়ির গতির থেকে বেশি। কিরকম? আয়মানের গাড়ির গতি আমার গাড়ির গতির থেকে বেশি, এই জিনিসটার ইংরেজি কি হবে এটা তোমরা আমাকে একটু করে দেখাও। আয়মানের গাড়ির গতি আমার গাড়ির গতি থেকে বেশি। সিফাত রহমান বলছে আমার স্পেশালি জেনারেল নলেজ ক্লাস চাই। ফারহানা মলি আমার ক্লাস চাই। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি চেষ্টা করবো আরো বেশি ক্লাস নেবার জন্য। আসলে সত্য হচ্ছে ব্যস্ততার কারণে নেওয়া হয় না, চাকরি বাকরি নিয়ে অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকি, তবুও এই একটা ঘন্টা আমার পুরো সপ্তাহ, পুরো মাস, এমনকি 2018 সালে সবচেয়ে সুন্দর একটা ঘন্টা কাটছে তোমরা সঙ্গে আছো এই কারণে। ধন্যবাদ আমাকে এত বেশি অনুপ্রাণিত করবার জন্য, এত বেশি জীবিত করে রাখবার জন্য। বুশরা সুলতান হচ্ছে প্লিজ কাম ব্যাক ভাইয়া, অবশ্যই আই উইল। আচ্ছা, আয়মানস কারস ভেলোসিটি, না ভেলোসিটি হবে না। আচ্ছা, আয়মানস কার ইজ ফাস্টার দ্যান মাইন, হ্যাঁ এটা ঠিক আছে। আয়মানস কার ইজ ফাস্টার দ্যান মাইন, ঠিক আছে। আয়মানস কার ইজ ফাস্টার দ্যান মাইন ইজ পারফেক্ট। আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম তা হচ্ছে দ্য স্পিড অফ আয়মানস কার is more than that of mine.
এই দেন দ্যাট অফ মাইন এই কথাটা কখন ব্যবহার করা হয়? যখন তিনটা এলিমেন্ট এখানটাতে যুক্ত থাকবে। তিনটা জিনিস খেয়াল করো। প্রথমত স্পিড। কিসের স্পিড? আয়মানের গাড়ির স্পিড। আয়মানের গাড়ির স্পিড, এই তিনটা এলিমেন্ট কিন্তু চলে আসছে। আয়মানের গাড়ির স্পিড, এই কারণটাতে আমরা দ্য স্পিড অফ আয়মানস কার ইজ মোর দ্যান মাইন না বলে আমরা বলছি দেন দ্যাট অফ মাইন। এই দ্যাটটা বলতে আসলে স্পিডটাকে বোঝানো হয়, মোর দ্যান দ্যাট অফ মাইন। এন্ড ট্রাস্ট মি, এই জিনিসটার উপরেও 10 মিনিট স্কুল একটা ভিডিও আছে প্রোনাউন সেকশনে, তুমি যদি এখনই চলে যাও এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা তুমি সেখানটাতে দেখতে পারবা। এই ক্লাসটি শেষ হবার সাথে সাথে তুমি সেই ভিডিওটা দেখো, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। যারা যারা দেন দ্যাট অফ মাইন্ড দেখে এতদিন ভরকে যাচ্ছ তাদের জন্য কিন্তু জিনিসটা অনেক সুবিধা হয়ে যাবে। প্রোনাউন নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, আমি সম্ভব হলে আরো আলোচনা করতাম। আমার আজকে ইচ্ছা আছে একটু আর্টিকেল নিয়ে আলাপ করতে, কারণ অনেকেরই কিন্তু আর্টিকেলে সমস্যা হচ্ছে এবং এসএসসি তে আর্টিকেলে সরাসরি প্রশ্ন হয়, তাই একটু আর্টিকেল সেকশনে চলে যাবার চেষ্টা করি। আচ্ছা, আমি তোমাদের সামনে কিছু দেশের নাম লিখবো, তোমরা আমাকে বলবে যে এই দেশের নামের আগে কোনটার আগে দা বসবে, কোনটার আগে দা বসবে না। সিম্পল টাস্ক, কোনটার আগে দা বসবে, কোনটার আগে দা বসবে না, আমাকে একটু লিখে দেখাবে। ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং ফিলিপিন্স। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে যেগুলোর আগে দা বসবে সেগুলোর আগে দা সহ কমেন্ট করো, যেগুলোর আগে দা বসবে না সেগুলো দা ছাড়া কমেন্ট করো কমেন্ট সেকশনে। দেখি কারা কারা উত্তর করতে পারছে। মিথিলা উমাইয়া বলেছে দ্যাট অফ এর ভিডিও লিংক দাও। মিথিলা, প্রোনাউন সেকশনে চলে যাও আমাদের ওয়েবসাইটে, প্রোনাউনের লিংকটা কিন্তু কমেন্টে ইতিমধ্যে দেয়া আছে, একটু খুঁজে দেখো। তাহলে তুমিও চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ইংলিশের ভিতরে প্রোনাউনে গিয়ে সার্চ করলেই একটানা ভিডিওগুলি পেয়ে যাবে। এমডি আনাম বলছে দা ইউকে, দা ইউকে, দা ইউএসএ। আর্টিকেলের প্রবলেম আছে। দা দা এন্ড দা, আচ্ছা। ফিলিপাইন্সে দা থাকবে, দা ইন্ডিয়া, বাকিগুলো হবে না, সোহানুর রহমান বলছে। দা ইউনাইটেড স্টেটস। অনেকেরই উত্তর হচ্ছে, অনেকেরই উত্তর হচ্ছে না। আমি উত্তরগুলি একটু একটু করে দেখিয়ে দেবার চেষ্টা করি। প্রথম কথা, ইন্ডিয়ার আগে দা হবে না। ইউনাইটেড কিংডমের আগেও দা কি হবে? ইউনাইটেড কিংডমের আগে আবার দা হবে, দা ইউনাইটেড কিংডম। কিন্তু যদি বলতাম গ্রেট ব্রিটেন তাহলে কিন্তু দা গ্রেট ব্রিটেন হইতো না। ইউনাইটেড কিংডম হলে দা ইউনাইটেড কিংডম হবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এইটার আগেও দা হবে, আর ফিলিপিন্সের আগেও দা হবে। আমি তোমাদেরকে নিয়মগুলি একটু সংক্ষেপে বলবার চেষ্টা করি। তা হচ্ছে, যদি একটা দেশের নাম এক শব্দে থাকে সেই ক্ষেত্রে সেই দেশের নামের আগে দা ব্যবহার করতে হয় না। সেখানেতে আমরা দা ছাড়াই কিন্তু নামটি লিখে থাকবো, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আফগানিস্তান, এই প্রত্যেকটি কিন্তু দা ছাড়া ব্যবহৃত হবে। কিন্তু যদি দেশের নামটা একাধিক শব্দ দ্বারা গঠিত হয়, যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম, দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, সে, এই প্রত্যেকটির আগেই কিন্তু দা হচ্ছে। এমনকি বাংলাদেশকেও যদি তুমি এভাবে করে বলো যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সেক্ষেত্রে তুমি বলবে যে দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অর্থাৎ বুঝতে পারছো যে একাধিক শব্দ থাকলে সেখানে দা হয়, কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? লক্ষ্য করো, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এই প্রত্যেকটি দেশের ক্ষেত্রে একটা কমন নিদর্শন হচ্ছে নামের শুরুতে এই দিক নির্দেশনাকারী একটা শব্দ আছে, অথবা নিউ কথাটা আছে। হ্যাঁ,
নিয়মটা কি, যদি একাধিক শব্দ থাকে সেক্ষেত্রে প্রথম শব্দটা যদি দিক নির্দেশনাকারী নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলো হয় বা নিউ হয়, সেই ক্ষেত্রে সেই নামগুলোর আগে দা বসবে না, সেই নামগুলোর আগে দা বসবে না। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে তাহলে ভাইয়া ফিলিপাইন্স তো একটা মাত্র শব্দ, ফিলিপাইন্সের আগে তাহলে কেন দা বসলো? ফিলিপাইন্সের আগে দা বসার উত্তরটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আসিফ মামুনুর আমাকে জিজ্ঞেস করেছে সঠিক প্রশ্নটি, সেটা হচ্ছে ফিলিপাইন্সের আগে দা কেন হবে। এইটা আরেকটা এক্সেপশন, যে কিছু কিছু রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোর নামটাই প্লুরাল নেম, সাধারণত একাধিক দ্বীপ মিলে গঠিত হয়, তাই দেশের নামগুলি এরকম করে হয়। ফিলিপাইন্স, মালদ্বীপস, হ্যাঁ, সিশেলিজ, প্রত্যেকটি দেশে কিন্তু প্লুরাল নামে, কারণ একাধিক দ্বীপ মিলে হয়। এই প্রত্যেকটার আগেই কিন্তু দা হয়। আমি তোমাকে একটু প্রমাণ করে দেখাই। তুমি যদি এখনই সার্চ দাও তাহলে কিন্তু পেয়ে যাবে এই দেশগুলো, যেমন দ্য মালদ্বীপস, হ্যাঁ, দ্য ফিলিপাইন্স, তুমি এরপরে যদি তুমি সার্চ দাও যে সিশেলিজ, দ্য সিশেলিজ, হ্যাঁ, এমনকি দ্য নেদারল্যান্ডস, এই প্রত্যেকটি দেশের আগেই কিন্তু দা ব্যবহার করা হয়ে থাকে আধুনিক ইংরেজিতে। অর্থাৎ যদি প্লুরাল আকারে থাকে দেশটির নামে, এরকম দেশ কিন্তু খুব বেশি না, তুমি চাইলে পড়ে ফেলতে পারবা কয়টা দেশ আছে এরকম, এই দেশগুলির আগেও কিন্তু দা ব্যবহার করা হয়ে থাকে। আর্টিকেলের জন্য আরো অনেক বিস্তারিত আলোচনা করা প্রয়োজন, অনেকগুলি ভিন্ন ভিন্ন কাঠামো রয়েছে, এর জন্য তোমাকে কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, যদি তুমি আর্টিকেল প্রপারলি জানতে চাও, আমরা একটু পরে কাউন্ট নাউন, নন কাউন্ট নাউনে যাব, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে আর্টিকেলের উপরে আমার নিজের বানানো একটা প্লেলিস্ট আছে ইউটিউবে এবং ওয়েবসাইটে। তোমরা যদি এখনই ইউটিউবে চলে যাও বা আমাদের ওয়েবসাইটে চলে যাও www.10minuteschool.com, ইংলিশের আন্ডারে আর্টিকেলের একটা সুন্দর প্লেলিস্ট পেয়ে যাবা। 4-5টা ভিডিও মাত্র, তুমি যদি দেখে ফেলো তোমার পরীক্ষার আগের প্রস্তুতিটা কিন্তু মজবুত হয়ে যাবে। ভেরি গুড। আমি বরং তোমাদেরকে একটু কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন কিছু শব্দ এখানটাতে লিখে দেখাবো, তোমরা আমাকে জানাবে যে এর মধ্যে কোনগুলো কাউন্ট নাউন, কোনগুলো নন কাউন্ট নাউন, মানে কোন জিনিসগুলো গোনা যায়, কোন জিনিসগুলো গোনা যায় না। আচ্ছা, কমেন্ট সেকশনে তোমরা যদি শুধুমাত্র নন কাউন্ট নাউন গুলি লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো যে তুমি সবগুলি বুঝতে পারছো। আচ্ছা, যেমন স্যান্ড, নিউজ, সোপ, মিট, এরপরে হচ্ছে পেপার, ফ্লাওয়ার, ফ্লাওয়ার, দুটো ফ্লাওয়ার লিখেছি কিন্তু। তোমরা এর মধ্যে কাউন্টেবল নাউন গুলি কমেন্টে জানাও, শুধুমাত্র কাউন্টেবল নাউন গুলো কমেন্টে জানিয়ে দাও। ইকোনমিক্স, ইনফরমেশন, ডিউটি, এর মধ্যে কাউন্টেবল নাউন কোনগুলো কমেন্টে তোমরা একটু জানাতে শুরু করো। আচ্ছা, তোমরা কি নন কাউন্টেবল লিখছো নাকি কাউন্টেবল লিখছো বুঝতে পারছি না কিন্তু। হ্যাঁ, রাইসা শাম্মা জয়েন করেছে, তোমাদের ফিজিক্স টিচার রাইসা শাম্মা বলছে ফ্লাওয়ার একটা কাউন্টেবল নাউন। ভেরি গুড। স্যান্ড, সোপ, ফ্লাওয়ার, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। ভেরি গুড। নিউজ, সোপ, মিট, পেপার, ফ্লাওয়ার, ইনফরমেশন, না একটু মিশে যাচ্ছে কিন্তু, অনেকে পেপার কেও মনে করছো নন কাউন্টেবল নাউন, একটু ভুল হয়ে যাচ্ছে। রাইসা বলছে yeah I studied then I forgot everything when I saw the paper. yeah রাইসা তুমিও কিন্তু একটু ভুল করছো আপু, পেপার কিন্তু নন কাউন্টেবল নাউন না, এটা কিন্তু ভেরি মাচ কাউন্টেবল। তুমি পেপার গুনতে পারো, পেপার, পেপারস, হ্যাঁ এটা কিন্তু হইতেই পারে। আচ্ছা, ইফতেখার অনেকেই লিখছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কোনগুলি নন কাউন্টেবল নাউন। স্যান্ড, বালু, কিভাবে করে গুনবা, গুনতে পারবা না, নন কাউন্টেবল নাউন। নিউজ, নন কাউন্টেবল নাউন, হ্যাঁ,
নিউজ একটা নিউজ দুইটা নিউজ হয় না, সবকিছু মিলেই কিন্তু নিউজ হয়, অর্থাৎ সেটা কাউন্টেবল নাউন না। সোপ, আমরা অনেকে মনে করি সাবানের একটা তো দলা থাকে, কিন্তু লিকুইড সাবানও কিন্তু থাকে, আবার গুঁড়া সাবানও কিন্তু থাকে, তাই সাবানকে কাউন্টেবল বলা যায় না। সেক্ষেত্রে তোমাকে বলতে হবে আ বার অফ সোপ, আ প্যাকেট অফ সোপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, রাইট? তো সেক্ষেত্রে সোপটা সেভাবে করে হবে। মজার ব্যাপার যে জিনিসটা আমিও কিন্তু আগে ভুল করতাম, তা হচ্ছে মিটও কিন্তু আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন। হ্যাঁ, মিটও কিন্তু গোনা যায় না। আমরা কি বলি আ লাম্প অফ মিট বা পিস অফ মিট, সেক্ষেত্রে শুধুমাত্র মিট যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু মিটটা নন কাউন্টেবল নাউন হবে, সেটাকে আমরা গুনতে পারবো না। পেপার অন দি আদার হ্যান্ড কিন্তু কাউন্টেবল নাউন, এটাকে আমরা গুনতে পারি। ফ্লাওয়ার আমরা কিন্তু গুনতে পারি, আমি যেগুলি নন কাউন্ট সেগুলি আন্ডারলাইন করছি, কাউন্টেবল গুলি গোল দাগ দিচ্ছি। এই ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা, এইটা কিন্তু নন কাউন্টেবল নাউন, তাই এটা হয়ে গেল, এটাকে আমি আন্ডারলাইন করলাম। ইকোনমিক্স না, এটি মোটেই কাউন্টেবল না, এটি কিন্তু নন কাউন্টেবল। ইনফরমেশন নন কাউন্টেবল, ডিউটি কাউন্টেবল। অর্থাৎ আমি যেগুলি কাউন্টেবল সেগুলিকে সার্কেল করেছি, যেগুলি নন কাউন্টেবল সেগুলিকে আমি আন্ডারলাইন করেছি। মনে রাখবে যে কোনো কিছু যদি লিকুইড হয় বা পাউডার হয় সেটা অবশ্যই নন কাউন্টেবল হবে। পাশাপাশি কিছু এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশন গুলিও কিন্তু এরকম এভাবে করে তুমি খুঁজে পেতে পারো। 10 মিনিট স্কুলের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেখানটাতে গিয়ে যদি তুমি কাউন্টেবল নাউন আর নন কাউন্টেবল নাউন দিয়ে সার্চ দাও, একটা ভিডিওর মধ্যে তুমি পুরো জিনিসটার একটা চমৎকার ব্যাখ্যা পেয়ে যাবে। কোন জিনিসগুলো কাউন্টেবল হবে, কোন জিনিসগুলো নন কাউন্টেবল হবে, তুমি এখনই ব্যাখ্যা পেয়ে যাবে। আমার রিকোয়েস্ট, প্লিজ গো ভিজিট দ্যাট ভিডিও, ওয়াচ দ্যাট ভিডিও। ওই ভিডিওটা দেখলে তোমার অনেক উপকার হবে। ট্রাস্ট মি, আমার যদি যখন ক্লাস নেবার দরকার হয়েছে, আমার নিজের ক্লাস নেওয়ার আগে আমি ওই ভিডিওটা দেখে আসছি। তার মানে ওই ভিডিওটা আমি এতটা রিলাই করতে পারি। ওই ভিডিওটা দেখে আসো, তোমার জন্য অনেক সুবিধা হবে। হ্যাঁ, বলছে ডিউটিটা কাউন্টেবল নাউন, অবশ্যই ডিউটি কাউন্টেবল নাউন, সে কারণটাতে আমি রাউন্ড মার্ক করেছি। যেগুলি কাউন্টেবল নাউন সেগুলিকে কিন্তু আমি রাউন্ড মার্ক করে দিয়েছি। আজকের ক্লাসের আমি যে লাস্ট টপিকটা পড়াইতে চাই তা হচ্ছে 10 মিনিট স্কুল সংক্রান্ত। এই জিনিসটা নিয়ে এত বেশি কনফিউশন হয় যে আমি বারে বারে পড়াতে জিনিসটা পছন্দ করি। তোমাদেরকে একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা তোমরাও অনেকবার আমাকে করেছো, তা হচ্ছে আমাদের এই স্কুলটার নাম 10 মিনিট স্কুল কেন হলো? এইটা কেন 10 মিনিটস স্কুল হলো না? এইখানটাতে এসটা গায়েব করে দিল কেন? আয়মান কি এসটা খেয়ে ফেলেছে? এসটা কোথায় গেল? তোমাদের সবার কাছে প্রশ্ন, 10 মিনিট স্কুল কেন হয়, 10 মিনিট কেন হয় না, 10 মিনিট স্কুল কেন হয়? দেখি, আরাফাত আলিফ বলেছে আমি জানি কেন। সেল কি নন কাউন্টেবল, বাট ওয়াই ডু উই ইউজ ইনফরমেশনস? আক্তার রানী জিজ্ঞেস করছে ওয়াই ডু উই ইউজ ইনফরমেশনস? উই ডু নট ইউজ ইনফরমেশনস। আপনি যদি বলেন ইনফরমেশনস, আপনার উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ডিউটি থেকে কিন্তু ডিউটিস হয়, তাই ডিউটি কিন্তু কাউন্টেবল নাও, ডেফিনেটলি। বলছে একটা স্কুল তাই মিনিট হবে। মোহাম্মদ হাবিব বলছে দিস ইজ অ্যান ইংলিশ ক্লাস, বলেছে দিস ইজ এ ইংলিশ ক্লাস, দিস অ্যান ইংলিশ ক্লাস হবে, ইউ শুড স্পিক ইন ইংলিশ। মোহাম্মদ হাবিব, I do understand that you prefer English in an English class, but you should also consider that there are a lot of people who would prefer these instructions to be provided in Bangla. I think this class is for everyone and not for individuals, right? But sure, we can take a few English classes for communication purposes in the future. Inshallah, we'll do that. আচ্ছা, একটু ভেঙে বলি। যখন আমরা একটা নাম্বার এবং একটা নাউনকে জুড়ে দেই, এই দুটো মিলে আসলে কি হয় জানো? একটা অ্যাডজেক্টিভ হয়। এই যে স্কুলটা, এই স্কুলটা কেমন স্কুল? এইটা 10 মিনিটের স্কুল। যখন এই দুটো মিলে একটা অ্যাডজেক্টিভ তৈরি হবে, তখন এখানে এসটা ব্যবহার করা হবে না, তখন হয়ে যাবে 10 মিনিট স্কুল। একইভাবে 5 মাইল ওয়াক, 5 মাইলস ওয়াক কিন্তু হচ্ছে না। আবার 10
10 স্টোরি বিল্ডিং 10 স্টোরিজ বিল্ডিংও কিন্তু হচ্ছে না। অর্থাৎ দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জায়গায় আমরা এখানটাতে সিঙ্গুলার রেখে দিচ্ছি, কারণ এই পুরোটা মিলে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। 5টা কিন্তু আলাদা আলাদা মাইল নেই, মাইল পুরোটা মিলে কিন্তু একটা দৈর্ঘ্য। 10টা কিন্তু আলাদা আলাদা মিনিট নয়, পুরোটা মিলে একসঙ্গে একটা 10 মিনিটের স্কুল। 10টা তালা কিন্তু আলাদা আলাদা করে আলাদা বিল্ডিং করেনি, 10টা তালা মিলে একটি বিল্ডিং করেছে। তাই এই পুরোটাকে মিলে আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কনসিডার করব, তাই সেটাতে আমরা প্লুরাল ব্যবহার করব না। ক্লাসের পুরোটা সময় তোমাদের সঙ্গে প্রায় পার করে ফেললাম। তোমাদেরকে অনেক কিছু বলার ইচ্ছা ছিল, অনেক কিছু বলতে পারিনি সময় স্বল্পতার কারণে। ভবিষ্যতে আবারও ক্লাস করানোর চেষ্টা করব। ততক্ষণে যে বিষয়গুলি আমি পড়ালাম সেগুলি ওয়েবসাইট এবং ইউটিউবে চেক করতে অবশ্যই ভুলবে না। এবং প্লিজ 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 ভিডিওটা অবশ্যই তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। লাইভ ভিডিওটা যদি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো তাহলে দেখবে যে এই ভিডিওটার রিচ বাড়বে, তোমার বন্ধুরাও অনেক বেশি উপকৃত হতে পারবে। নেক্সট টাইম তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবারও দেখা হবে। টিল দেন, never stop learning and have a very good night. Thank you so much. Bye bye.